জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ফাঁসি কার্যকর হয়েছে। দর্শক, মোজাফফর হোসেনের ফাঁসি কার্যকর হওয়াতে সাধারণ জনতা রাজপথে নামে রিমান্ডে আরো 10 জনের নাম স্বীকার করে গিয়েছিল মোজাফফর। এদিকে আজ ভয়াবহ শাস্তি হয়েছে মোজাফফর হোসেনের। রিমান্ডে 10 জনের নাম স্বীকার করে গিয়েছে। রিমান্ডের মূল ভিডিও প্রকাশ হয় জিয়াউর রহমানের মামলার নতুন মোড়। বাংলাদেশের রাজনীতির যে কয়টি ব্ল্যাক হোল, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার একটি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর একটি অংশই তাকে গুলি করে হত্যা করে। জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী এবং ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পর যাকে ঘিরে এ দেশের মানুষ স্বপ্ন দেখেছিল নিজেদের ভাগ্য বদলের, কিন্তু মেজর মোজাফফরদের কারণে ধূলিসাৎ হয়ে যায় কোটি বাঙালির সে স্বপ্ন। ১৯৮১ সালে ৩০ মে মেজর মোজাফফরের নেতৃত্বে শেষ করা হয় জিয়াউর রহমানকে। এরপর থেকেই ৪৫ বছর ধরে পালিয়ে বেড়ানো এক মানুষ মোজাফফর বদলে ফেলেছিলেন চেহারা, পরিচয়, এমনকি জীবনের প্রতিটি অভ্যাস। প্রথম গুলি কে করেছিল? শহীদ জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কাঁপছে মাস্টার মাইন্ডরা। তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র সেই মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়ে তারা ৪৫ বছর আগে খুন করেছিল জিয়াউর রহমানকে। শহীদ জিয়াউর রহমান হত্যার বেরিয়ে আসলো এক নতুন মোড়। তো বন্ধুরা, এইবার রিমান্ডে সমস্ত কিছু স্বীকারোক্তি দিলেন মেজর মোজাফফর হোসেন। তো বন্ধুরা, তিনি 10টি ব্যক্তির নাম বলেছেন তারা নাকি নিজের হাতে আমাদের শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব শহীদ জিয়াউর রহমানকে এই কোন 10টি ব্যক্তি হত্যা করেছেন। চলুন সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আমরা জানতে পারবো শহীদ জিয়াউর রহমানকে কোন 10টি ব্যক্তি হত্যা করেছেন, সেটা একটু পরেই দেখতেছি। তার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা দেখে আসবো। এই মুহূর্তে সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে সদ্য গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠকের পর বাংলাদেশে ফেরেন মেজর মোজাফফর হোসেন। এমনকি বাংলাদেশে এসে মোজাফফর চুপিসারে জিয়ার বাসার কাছাকাছি বসবাস শুরু করেন। এখানেই শেষ নয়, 111-এর কুশীলব ও সেই সময় তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন করার মূল হোতা জেনারেল মাসুদের সাথেও নিয়মিত যোগাযোগ ছিল এই কুখ্যাত মোজাফফরের। যদিও জীবনের কথা টিম এসব দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি, তবে কি তারেক রহমানকে শেষ করতেই মাসুদের সাথে যোগাযোগ করতেন মোজাফফর? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে গ্রেফতার হয়ে কারাগারে থাকা জেনারেল মাসুদের বিষয়ে আলোচনা করব। স্বার্থের সংঘাত মানুষকে কতটা ভয়ঙ্কর ও প্রতিশোধ পরায়ণ করতে পারে তার জ্বলন্ত প্রমাণ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আত্মীয়তার সূত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই ছিলেন। সে সুবাদে তিনি জিয়া পরিবারের ঘনিষ্ঠ ও সুবিধাভোগী ছিলেন। অথচ তিনিই কিনা বারবার কাল সাপের মতো আচরণ করলেন। সাইদ ইস্কান্দারের অনুরোধ ও লবিংয়ে মাসুদ উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। তবে তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেনাপ্রধান হওয়ার। কিন্তু জেনারেল মঈনকে সেনাপ্রধান করায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ পুরো জিয়া পরিবারের ওপর ক্ষুব্ধ ও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। এ বিষয়টি বহু সেনা কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন। ২০০৭-৮ সালে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার নামে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 2 নেত্রীসহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করেন। তারেক রহমানকে ফ্যানের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের এক পর্যায়ে রশির বাঁধন খুলে টেবিলের কোনায় পড়ে তার পিঠের মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করালে তাকে হয়তো আজ আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেতাম না। জিয়া পরিবারের সহায়তায় সেনাবাহিনীতে পদোন্নতি বাগিয়ে নিয়েও জেনারেল মাসুদ ক্ষান্ত হননি, কারণ তিনি সেনাপ্রধান হতে পারেননি। উল্লেখ্য, প্রাপ্ত তথ্যমতে সাইদ ইস্কান্দারের অনুরোধেই অন্তত 6 জনকে ডিঙিয়ে জেনারেল মঈনকে সেনাপ্রধান করেছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু জেনারেল মঈনও পরবর্তী সময়ে বিশ্বাসঘাতকতা করেন। উল্লেখ্য, পৃথিবীর অধিকাংশ দেশের সেনাপ্রধানের পদটি কেবল জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয় না। এই পদের সাথে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সরকার প্রধানের আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও খোলাসা করে বলতে হয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কাকে পরবর্তী সেনাপ্রধান বানাবেন? তিনি অবশ্যই এমন কাউকে সেনাপ্রধান হিসেবে মনোনীত করবেন যিনি তার সরকারের কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হবেন। পৃথিবীর অধিকাংশ দেশেই এমনটি হয়ে থাকে। গোয়েন্দা তথ্যমতে লেফটেন্যান্ট জেনারেল মাসুদের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক ঘাতক মোজাফফর হোসেন ভারতে থাকা অবস্থায় নিয়মিত ফোনে কথা বলতেন। জেনারেল মাসুদ মালয়েশিয়ায় আদম পাচারের একটি মামলায় আটক হওয়ার পর তার ব্যক্তিগত ফোন ফরেনসিক করে এই তথ্য পাওয়া যায়। এই সূত্র ধরেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের গতিবিধি নজরদারির এক পর্যায়ে ডিবি পুলিশ তাকে ডিওএইচএস থেকে আটক করতে সক্ষম হয়। মোজাফফর যে বাড়িতে বসবাস করছিলেন সেটি বর্তমান প্রধানমন্ত্রীর বাড়ির খুব কাছে। অনেকে আশঙ্কা করছেন ভারত থেকে বিশেষ কোনো মিশন নিয়ে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর ঢাকায় অবস্থান করছিলেন। তবে কি মাসুদের সাথে মিলে তারেক রহমানকে শেষ করার প্ল্যান ছিল মোজাফফরের? জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী জিয়া পরিবারের এত কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও কিভাবে ও কি করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘাতকের সাথে নিবিড় যোগাযোগ রাখতে পারেন তা কোনো স্বাভাবিক ও বিবেকবান মানুষের পক্ষে গ্রহণযোগ্য নয়। মোজাফফরকে আটকের মধ্য দিয়ে মহান আল্লাহ আরও একটি বড় বিপদ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে আরও একবার রক্ষা করলেন। অনেকে এখন দাবি তুলেছেন একটি বিশেষ কমিশন গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। শহীদ জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের সাথে জেনারেল মাসুদ সহ যারা যোগাযোগ রেখেছে এবং যারা আশ্রয় দিয়েছে তাদের সবাইকে শনাক্ত করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘাতক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২৮ বছরের বেশি সময় ধরে দেশে অবস্থান করছিলেন। পুলিশের খাতায় ছিলেন মোস্ট ওয়ান্টেড আসামি। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ফাঁকি দিয়ে আসছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে বুধবার রাতে ধরা পড়ার পর তিনি নিজেই জানিয়েছেন দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার নানা কৌশলের কথা। হত্যাকাণ্ডের পর তিনি বিদেশে পালিয়ে গেলেও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশেই অবস্থান করছিলেন। দেশের বিভিন্ন জেলা ঘুরে কয়েক বছর ধরে তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় ১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমানকে শেষ করার পরদিন তিনি ভারতে পালিয়ে যান। কিছুদিন বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করে কলকাতায় অবস্থান নেন। সেখানে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান নেওয়ার সময়ই বুঝতে পারেন দ্রুত সময়ে দেশে ফেরা অনেকটা অনিশ্চিত। এজন্য সেখানে ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে নাগরিকত্ব নেন। নিয়মিতই নিজের অবস্থান পরিবর্তন করতেন। পরে ওই জাল নথির সাহায্যে তিনি পাসপোর্ট তৈরি করেছিলেন। অত্যন্ত ধুরন্ধর এই সাবেক সেনা কর্মকর্তা ভারতীয় পাসপোর্টে বিভিন্ন দেশ ভ্রমণ ও অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন দেশ ভ্রমণ করার তার একটি উদ্দেশ্য ছিল, যাতে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পারে। বাস্তবে হয়েছেও তাই। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বা বাংলাদেশের গোয়েন্দারা তার আসল নামে খোঁজ করে দীর্ঘদিনেও কোনো হদিস পায়নি। ১৯৮৬ সালে লিগ্যাসি অব ব্লাড নামে একটি বই প্রকাশ হয়। এতে জিয়া নিহতের একটি বর্ণনা দিয়েছেন সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস। তার বর্ণনা অনুযায়ী মোজাফফরের ভূমিকা শুধু সে সময় উপস্থিত থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জিয়াকে শেষ করার প্রায় ১ ঘণ্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনা সদস্যদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। জিয়ার শোয়ার ঘরে তল্লাশি চালিয়ে ব্যক্তিগত জিনিসপত্র একটি পুরনো সুটকেসে ভরা হয়। এরপর জিয়া এবং নিহত ২ নিরাপত্তা কর্মকর্তাকে কাপড়ে মুড়িয়ে সামরিক যানে করে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম এ মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও মোজাফফর উপস্থিত ছিলেন। সেখানে মঞ্জুর বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দেন। পরে বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর মঞ্জুর ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা পরদিন ভোরে চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালান। সামনের জিপে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মুনির। পথে সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে মতিউর রহমান ও মাহবুব নিহত এবং মুনির গ্রেফতার হন। এরই মধ্যে মোজাফফর পালিয়ে যেতে সক্ষম হন। মামলার নথি তদন্তের বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রাম সার্কিট হাউসের সেই কালো রাতে মেজর মোজাফফরের ভূমিকা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আক্রমণের সময় সার্কিট হাউসে হানা দিয়ে মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মুসলিউদ্দিন সরাসরি রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন। মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাহিরে এনে শনাক্ত করেন।
শুধু শনাক্ত করাই নয়, ঠান্ডা মাথায় তিনি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। মৃত্যু নিশ্চিত করার পরপরই মুজাফফর চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে ইংরেজিতে একটি ঐতিহাসিক বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। 1981 সালের 31 মে যখন সরকারি বাহিনী পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তখন বিদ্রোহের মূল হোতা মেজর জেনারেল মঞ্জুর সহ অনেকে গ্রেফতার হন এবং পরে মঞ্জুর নিহত হন। সব মিলে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে ঘিরে নতুন করে সামনে আসা বিভিন্ন তথ্য, অভিযোগ ও তদন্তের অগ্রগতি দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের আলোচিত অধ্যায়কে আবারও আলোচনায় এনেছে। তবে এই ঘটনায় উঠে আসা বিভিন্ন দাবি ও অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ভর করবে তদন্ত এবং আদালতের প্রক্রিয়ার ওপর। আপনি কি চান মাসুদ এবং মোজাফফরকে যেন খুব দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়? এ বিষয়ে আপনার মতামত কি? 30 মে 1981 চট্টগ্রামের সার্কিট হাউসে তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঝড়ের রাতে টেলিফোনে তার স্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলছিলেন। সারাদিনের ব্যস্ততায় আজকে খুব একটা কথা হয়নি তার সাথে। বাইরে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। কথা শেষ করে দায়িত্বে থাকা স্টাফকে বলেছিলেন সকাল 6:45 তাকে ডেকে যেন চা দিয়ে যাওয়া হয়। তারপরে তিনি ঘুমাতে চলে গিয়েছিলেন, কিন্তু তার ঘুম আরও অনেক আগেই ভেঙে যায় একটি বিশাল রকেট লঞ্চারের আওয়াজে। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেনের ছোড়া 2টি রকেট লঞ্চার আঘাত করে জিয়ার বেডরুমের ঠিক নিচের অংশে। হামলাকারীরা এসএমজি থেকে বৃষ্টির মতো করে গুলি করছে। মাত্র 20 মিনিটের কমান্ডো স্টাইলের হামলা শেষ করে দ্রুতই খুনিরা সার্কিট হাউস ত্যাগ করে। পেছনে রক্তে ভেসে যাওয়া কার্পেটের ওপরে পড়ে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিন্নভিন্ন মৃতদেহ। যে এই মুহূর্ত থেকে দেশের সামরিক আইন প্রত্যাহার করা হলো। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. ঢাকায় সরকার থাকবে না, ঢাকা সরকার এখন গ্রামে থাকবে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। আপনারাই সরকার হয়ে গেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। পারবেন? বলেন। দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমি হাত্তা ইউগাইরু ওয়া মা বিআনফুসিহিম। এর অর্থ হলো যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম বীরোত্তম, যিনি বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা ভূমিকা রেখেছিলেন। তার নাম জিয়াউর রহমান। ব্যাটেলফিল্ডে সাহসী নেতৃত্ব দিয়ে জন্মভূমিকে স্বাধীন করে বীরোত্তম উপাধি নিয়ে যিনি ঘরে ফিরেছিলেন, হয়েছিলেন আর্মির সর্বোচ্চ অফিসারদের মধ্যে একজন। স্বাধীনতার পরে মাত্র 3 বছরের মধ্যে একের পর এক টার্নওভারের মধ্য দিয়ে তিনি একসময় হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। গত 15 বছর হলো একটা জেনারেশনকে প্রায় ভুলিয়ে দেওয়া হয়েছিল জিয়াউর রহমান নামের এই বীরোত্তমের নাম। কালো সানগ্লাসের আড়ালে এই রহস্যময় ঠান্ডা মাথার মানুষটা 1975 সালের 15 আগস্টের পরে হওয়া অস্থিতিশীল পরিবেশকে অনেকটা স্টেবল করতে বড় ভূমিকা রেখেছিলেন এবং বাংলাদেশের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার ক্ষমতার মেয়াদ যদি আরও লম্বা হতো তাহলে বাংলাদেশ হয়তোবা আরও অনেক উন্নতি করতে পারত। মাত্র 5.5 বছর বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক ও রাষ্ট্রপতি হয়ে দায়িত্বরত অবস্থায় 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে তারই কিছু জুনিয়র অফিসারদের হাতে তাকে নির্মমভাবে নিহত হতে হয়। আজকে আমরা জিয়াউর রহমানের জন্ম থেকে একদম এই নিষ্ঠুর হত্যাকাণ্ড পর্যন্ত জানার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মন্ডলবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং তার মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। 5 ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরের এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন।
তার ডাকনাম ছিল কমল। জিয়াউর রহমানের মূল পূর্ব পৈতৃক নিবাস বগুড়ার মহিষাবান গ্রামে। তার শৈশব কিছুটা বগুড়ায় কেটেছে এবং কিছুটা কেটেছে কলকাতায়। 1947 সালে ভারত যখন বিভাগ হয় তখন তার বাবা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করে করাচি একাডেমিতে ভর্তি হন। এই বিদ্যালয় থেকে 1952 সালে তিনি মাধ্যমিক সম্পন্ন করেন এবং 1953 সালে তিনি ডিজে কলেজে ভর্তি হন। শিক্ষা জীবনে উনি উর্দু এবং ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করার জন্য উনি সাবলীলভাবে বাংলা বলতে পারলেও বাংলাতে লিখতে এবং পড়তে পারতেন না। 1953 সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীতে একজন ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবিতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে 2 বছর কর্মরত থাকার পরে 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে গোয়েন্দা বিভাগে কাজ করেন। 1960 সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের 15 বছর বয়সী কিশোর খালেদা খানমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 24 বছর বয়সী জিয়াউর রহমান। আপনি জেনে অবাক হবেন হয়তো, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার একটি ডাকনাম আছে যা অনেকেরই অজানা। জিয়াউর রহমানের ডাকনাম হলো কমল এবং খালেদা জিয়ার ডাকনাম হলো পুতুল। এরপর 1965 সালে 20 নভেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয়। 1970 সালে 12 আগস্ট বেগম খালেদা জিয়ার তৃতীয় ও কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর জন্ম হয়। 1966 সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। 1969 সালে তিনি মেজর পদবিতে জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব লাভ করেন। অ্যাডভান্স মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্স নামক একটি উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন। 1970 সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামের নবগঠিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব লাভ করেন। 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত বাঙালিদের ওপরে গণহত্যা চালায়। সেই রাতে পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তান নেতা শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পূর্বে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই সংকটময় মুহূর্তে 1971 সালের 25 মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর আক্রমণের পরে জিয়াউর রহমান বিদ্রোহ করেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হলে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে জিয়া প্রশংসিত হন। 27 মার্চ প্রথমবারের মতো এবং পরে 28 ও 29 তারিখেও তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বেলাল মাহমুদ 27 মার্চের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে বলেন যে আমি এবং আমার সহকর্মীরা সবাই এক রুমে বসে আছি, কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হবে। আমার সহকর্মীরা আমাকে কিছু কাগজ দেখাচ্ছে, তার পাশে আমার পাশেই জিয়াউর রহমান বসে আছে। আমি কি যেন মনে করে জিয়াউর রহমানকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আমরা তো সবাই মাইনর, একমাত্র আপনি এখানে মেজর, আপনি কি আপনার জায়গা থেকে কোনো কিছু বলতে চান? উনি বললেন, হ্যাঁ সত্যি তো, আসলে কি বলা যায়। তারপরে আমি ওনাকে একটা কাগজ এগিয়ে দিলাম, উনি সেখানে লেখা শুরু করলেন। আর এইভাবে লেখা হলো, আই মেজর জিয়া on behalf of our great national leader Bangabandhu Sheikh Mujibur Rahman do hereby declare the independence of Bangladesh. I, Major Ziaur Rahman, Do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader Sheikh Mujibur Rahman. তারপরে লেখা হলো, পাঞ্জাবিরা যেসব অস্ত্র ব্যবহার করেছে তাদের দমন করতে আমাদের 2 কি 3 দিনের বেশি সময় লাগবে না। তারপরে শেষ করা হলো খোদা হাফেজ, জয় বাংলা বলে। মেজর জিয়া ও তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে তিনি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা, ছাত্র, যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে 1ম, 3য়, 8ম বেঙ্গল রেজিমেন্ট এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর 1ম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেট ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সালের এপ্রিলের জুন পর্যন্ত 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং তারপরে জুন হতে অক্টোবর পর্যন্ত 11 নম্বর সেক্টরের ও জেট ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পরে জিয়াউর রহমানকে কুমিল্লায় বাংলাদেশ সেনাবাহিনী 44তম ব্রিগেডের
ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় এবং 44 ব্রিগেডের যে সেনা সদস্যগুলো ছিল তারাই মূলত 1971 সালের যুদ্ধে জিয়াউর রহমানের সাথে পার্টিসিপেট করেছিল। 1972 সালের জুন মাসে পদে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ উপসেনা প্রধান হিসেবে নিযুক্ত হন। 1973 সালের মাঝামাঝি সময় তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং ওই বছরেরই অক্টোবর মাসে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি হন। 1978 সালে জিয়া যখন রাষ্ট্রপতি ছিল সেই সময়টাতে তিনি হোসেন মোহাম্মদ এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল করেন এবং নিজেও লেফটেন্যান্ট জেনারেল পদবি গ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান তার নিজ দলের কিছু সদস্য এবং সামরিক বাহিনীর অফিসারদের দ্বারা সংগঠিত একটি অভ্যুত্থানের পরিবারদের বেশিরভাগ সদস্য সহ তার ধানমন্ডি 32 নম্বর সড়কে 677 নং বাড়িতে নিহত হন। শেখ মুজিবকে হত্যার চক্রান্তে জিয়া সমালোচিত ভূমিকা রাখেন। মুজিব হত্যার পরে হত্যার চক্রান্তকারী মুজিব মন্ত্রিসভার বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ সংবিধানের বহির্ভূতভাবে ক্ষমতা দখল করেন। 1975 সালের 24 আগস্ট শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার 10 দিন পরে জিয়া খন্দকার মোস্তাক আহমেদ কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। জিয়াউর রহমান 1976 সালের 8 মার্চ মহিলা পুলিশ গঠন করেন। 1976 সালে তিনি উলসি যদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন। একই সালে তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। 1978 সালের 3 জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন এবং তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশে আবার পুনরায় গণতন্ত্রায়নের উদ্যোগ নেন। তিনি বহুদলীয় রাজনীতি চালুর সিদ্ধান্ত নেন এবং রাজনীতিতে প্রতিযোগিতার আভাস দিয়ে তিনি বলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস। আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি আরও কঠিন থেকে কঠিনতর করে তুলব। এবং তারপরে 1978 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। জিয়াউর রহমান এইটা খুব ভালোভাবেই জানতো যে শুধু সেনা ক্ষমতা ধরে রেখে কোনোভাবেই তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার দরকার ছিল জনগণের বৈধতা, তার দরকার ছিল এটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। 1975 সালের পরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে এই নিষেধাজ্ঞাটা তুলে নেন এবং তারপরে বাংলাদেশ ফিরল আবার বহুদলীয় রাজনীতিতে। কিন্তু তার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পিছনে একটা গভীর ক্যালকুলেশন ছিল। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যখন ফিরে এলো তখনই উনি বুঝতে পারলেন এটাই সঠিক সময় নিজের একটা পার্সোনাল আলাদা দল গঠন করার। 1 সেপ্টেম্বর 1978 সেদিনই ঘোষণা করা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর আনুষ্ঠানিক যাত্রা। এর প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদী দলের মূল কাঠামো গঠিত হলো 3টি স্তরে: সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পুনর্মিলিত নেতাদের সমন্বয়ে। জন্মের পরেই বিএনপি হয়ে উঠল একটি মিলিটারি পলিটিক্যাল হাইব্রিড দল, যার শেকড় ছিল সেনাবাহিনীতে কিন্তু লক্ষ্য ছিল রাজনীতি। বিএনপি এর জন্মের 1 বছর পরেই 1979 সালে জাতীয় নির্বাচনে এরা বিপুল ভোটে জয়লাভ করে। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরে জিয়াউর রহমান দেশের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে আত্মনিয়োগ করেন। তিনি পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন, পুলিশ বাহিনীর সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করেন। সশস্ত্র বাহিনীতেও তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তিনি কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত শৃঙ্খলা উন্নয়নের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের সংখ্যায় প্রায় দ্বিগুণ করেন। সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা পুনরুদ্ধারে যথেষ্ট সফল হলেও জিয়াউর রহমানকে বেশ কয়েকটি সেনা বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার মোকাবেলা করতে হয়। এসব বিদ্রোহ দমনে বাধ্য হয়ে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। সেই সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক বিশাল বড় মোড় ঘুরিয়ে দেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের উপরে আন্তর্জাতিক পরাশক্তিগুলো বাংলাদেশের অবস্থানকে একগুঁয়ে করে দেয়। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এই একগুঁয়ে অবস্থানকে বহুমুখী করতে অনেকগুলি পদক্ষেপ নিয়ে নেন। প্রথমত সোভিয়েত ব্লক থেকে ধীরে ধীরে সরে আসা। 2 মুসলিম বিশ্বের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো, চীনের সাথে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ। জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করা হয় 1980 সালের ডিসেম্বরে। বিএম-এর এক অনুষ্ঠানে জিয়া সহ আরো অনেক হাই র্যাঙ্ক অফিসার সেখানে যাওয়ার কথা ছিল। প্ল্যান ছিল জেওসি হিসাবে মঞ্জুর একটি ডিনারের আয়োজন করবে, সেখান থেকে সবাইকে অ্যারেস্ট করা হবে, আর না হলে সার্কিট হাউসে যে সরাসরি জিয়াকে হত্যা করা হবে। আর বাকি অফিসারদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ম্যাচ থেকে নিয়ে এসে প্যারেড গ্রাউন্ডে নিয়ে মেরে ফেলা হবে। তবে এই প্ল্যানটি বাস্তবায়ন করতে চাইলে পার্বত্য চট্টগ্রাম থেকে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দিয়ে এই কাজটি করাতে হবে। মঞ্জুর তখন সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আদেশ দেন তারা যেন সেখান থেকে মুভ অন করে এই স্পটে আসে, কিন্তু তারা একদিনের মধ্যে কোনোভাবে সেখান থেকে এখানে এসে উপস্থিত হতে পারে না। পরবর্তীতে এই জন্য এই প্ল্যানটি তখন আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দ্বিতীয়বার চেষ্টা করা হয় 1981 সালের ফেব্রুয়ারিতে। কক্সবাজার সমুদ্র সৈকতে একটি সামরিক মহড়াতে জেনারেল জিয়া সহ সব ফোর্সের হাই র্যাঙ্ক অফিসার
ও বেসামরিক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। এই প্ল্যানে মূলত জিয়া ও অন্যদের জিম্মি করে কয়েক ঘন্টা দাবি আদায় করার কথা ছিল। মেরে ফেলার কোনো ইন্টেনশন ছিল না তাদের। মঞ্জুরও তখন কিলিং এর বিরুদ্ধে ছিলেন, ভেবেছিলেন যে এমন কিছু করলে জনমত তার বিরুদ্ধে যেতে পারে। তবে শেষে গিয়ে তিনি পুরো প্ল্যান বাতিল করেন। তৃতীয়বার জিয়াকে মারার চেষ্টা করা হয় 1981 সালের 10 মে, মানে তার মৃত্যুর প্রায় 20 দিন আগে। চট্টগ্রামে একটি ড্রাই ডক উদ্বোধন করার কথা ছিল তার, কিন্তু যে সুইচ টিপে উদ্বোধনটি করা হবে সেই সুইচের নিচে অনেকগুলো এক্সপ্লোসিভ পাওয়া যায়। কে বা কারা এই কাজটি করেছে সেটা অনেক তদন্ত করেও খুঁজে পাওয়া যায়নি। তবে প্রতিটি ঘটনায় যেহেতু চট্টগ্রামের আশেপাশে হয়েছে, তাই দুয়ে দুয়ে চার মেলানো খুব একটা কঠিন কিছু না। ষড়যন্ত্র শুরু হয়েছিল অনেক আগে। 1975 সালের 7 নভেম্বর সিপাহী বিপ্লব হলো। তারপর জিয়া ক্ষমতার একদম কেন্দ্রে চলে আসলেন এবং সেনাবাহিনীতে একটা বিরাট রদবদল করা শুরু করলেন। এরই অংশ হিসেবে কুখ্যাত জেনারেল আবু মঞ্জুরকে চট্টগ্রামের জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে বদলি করা হয়। মঞ্জুর কখনো চাননি রাজধানীর বাইরে যেতে। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে কখনোই উনি দূরে সরে থাকতে চান নাই। আর এই জন্যই তিনি ওই সময় তার যতটুকু ক্ষমতা ছিল তা কমিয়ে ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল হিসেবে হলেও ঢাকায় থাকার জন্য জিয়ার কাছে তদবির করেন। জিয়া অবশ্য তার কথায় কোনো পাত্তা দেন নাই। মঞ্জুর ওই সময় জিয়ার উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলেন। চট্টগ্রামে এসে হিল ট্র্যাক্সের অস্থির অবস্থার সুযোগ নিয়ে সেখানে তিনি নিজের একটা এম্পায়ার দাঁড় করে ফেলেন। নতুন নতুন ইউনিট গঠন করেন, বেশি বেশি অস্ত্র এনে নিজের পজিশন আরও শক্ত করেন। পাশাপাশি আর্মির সবচেয়ে মেধাবী এবং ইয়ং অফিসারদের বেছে বেছে নিজের কমান্ডে নিয়ে আসেন। এটা নিয়ে তার অনেক গর্ব ছিল যে বাংলাদেশ আর্মির প্রায় 1/3 তার কমান্ডের আন্ডারে ছিল। আর এতজনের মধ্যে তার সবচেয়ে ক্লোজ ছিলেন দুইজন, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান আর লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। মাহবুব সম্পর্কে মঞ্জুরের ভাগ্নে ছিল, সাথে 21তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডারও। ফারুক রশিদ যেমন স্বাধীনতার পরেও একটা চেঞ্জ আনার কথা চিন্তা করতেন, এই মতি আর মাহবুব ঠিক একইভাবে জিয়াকে হত্যা করে একটা চেঞ্জ আনার কথা ভাবতেন। আর তাদের উপরে ছিল মঞ্জুরের হাত। এই মতি আর মাহবুবের কথা মনে রাখবেন, ঘটনার সামনে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ঘটনার বছর দুয়েক আগে মতি মাহবুব ষড়যন্ত্র শুরু করে। তারা দলে ভেড়ায় আরও দুজনকে, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন ও মেজর এস.এম. খালিদ। মঞ্জুরের পৃষ্ঠপোষকতায় এই 5 জনের শক্তপোক্ত একটা দল তৈরি হয়। এদের মধ্যে মেজর খালিদ আর্মির বাকি জুনিয়র অফিসারদের মধ্যে জিয়া ও সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর দায়িত্ব পান। আর মঞ্জুর, মতি, মাহবুব মিলে আরেকটু হাই র্যাঙ্কের অফিসারদের ইনফ্লুয়েন্স করতে শুরু করেন। তাদের প্ল্যান ছিল যত বেশি সম্ভব অফিসারদের তাদের আইডিওলজি ছড়িয়ে দিবে, তত বেশি সম্ভব বিপ্লব ঘটানো সম্ভব হবে। মঞ্জুর সিভিলিয়ানদের ইনফ্লুয়েন্স করতে চবির এক ছাত্রকে দিয়ে টেট সেন্টার নামক একটি সংগঠনও চালু করেন। এটার প্রধান কাজ ছিল জনগণের মাঝে সরকারের সমস্যাগুলো প্রচার করা। এই যে তলে তলে এত কিছু চলছে, গোয়েন্দা সংস্থা কিন্তু কিছুটা হলেও জানতে পেরেছিল। আর এই খবরটি মঞ্জুর জানা মাত্রই 1981 সালের 10 ফেব্রুয়ারি তৎকালীন পার্বত্য চট্টগ্রামের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবু লাহেরকে তখন ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি। মঞ্জুর এতটাই সতর্ক ছিলেন তার প্ল্যানের ব্যাপারে। জিয়াউর রহমান যখন চট্টগ্রামে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ডিজিএফআই এর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ জান জিয়াউর রহমানকে সতর্ক করেন এবং চট্টগ্রামে না আসার জন্য অনুরোধ করেন। তিনি বলেন যে চট্টগ্রাম সেনানিবাসে কোনো না কোনো ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তার কাছে তখন কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না। এজন্য জিয়াউর রহমান তার কথায় খুব একটা কান দেয়নি। তারপরও মোহাম্মদ জান তখন তাকে অনুরোধ করেন যে সে সেখানে গেলেও সেখানে যেন কোনোভাবেই রাত না কাটায়। মেজর জেনারেল মোহাম্মদ জানের ধারণা যে সত্যি ছিল, জিয়াউর রহমান হয়তোবা তখন সেটা কোনোভাবেই বুঝতে পারেননি। 1981 সালের 29 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা থেকে উড়ে এলেন চট্টগ্রামে। সেখানে তার দল বিএনপি তখন 2 ভাগ হয়ে গেছে। প্রচুর গ্যাঞ্জাম চলছে 2 গ্রুপের মধ্যে। এক গ্রুপের নেতৃত্বে আছেন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, আরেকটার নেতৃত্বে আছেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। সামরিক শাসক থেকে আস্তে আস্তে জনগণের রাষ্ট্রপতি হতে চাওয়া জিয়াউর রহমান তার তৈরি করা রাজনৈতিক দলের মধ্যে এমন বিভেদ দেখে খুব বিরক্ত হন। সারা জীবন ডিসিপ্লিনের মধ্যে চলা এই মানুষটা 1975-এর চেইন অফ কমান্ড ভেঙে পড়া মিলিটারিকে অনেক কিছু করে ডিসিপ্লিনের মাঝে এনেছিলেন। সিভিলিয়ানদের এমন স্বার্থপর কামড়াকামড়ি দেখে জিয়াউর রহমান সেই সময় প্রচণ্ড বিরক্ত হন। কিন্তু এইসব ঝামেলা মেটানোর কাজ তার ছিল আগামী মাসে, মানে এইসব কাজ তিনি পরে করতে চেয়েছিলেন। এর আগে 25 মে তার যাওয়ার কথা ছিল জেদ্দায় অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সে যোগদান করার জন্য, কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল হয়। প্রেসিডেন্ট ভাবলেন যে নিজের দেশটা একটু ঘুরে দেখি, কোথায় কি অবস্থা, কোথায় কি হয়ে আছে। প্রথমে তিনি চিন্তা করলেন যে তিনি রাজশাহীতে যাবেন। পরবর্তীতে সেই প্ল্যান ক্যান্সেল করে
উনি পার্বত্য চট্টগ্রামে আসার সিদ্ধান্ত নেন। বলা চলে যে ওনার নিয়তি ওনাকে এখানে টেনে নিয়ে এসেছে। মাত্র 48 ঘন্টা আগে এমন ভিআইপি সফরের খবর পেয়ে টেনশনে পড়ে যান চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন চৌধুরী। তাকে পরে জানানো হয় যে রাষ্ট্রপতি হিসাবে নন, সফরে আসছেন ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে, অর্থাৎ এটা পুরোপুরি একটা রাজনৈতিক সফর। জেলা প্রশাসক সেই অনুযায়ী জিয়াউর রহমান ও তার সঙ্গীদের জন্য চট্টগ্রামের সার্কিট হাউসে থাকার ব্যবস্থা করেন। যাই হোক, 29 মে শুক্রবার সকালে তিনি রাষ্ট্রপতি হিসেবে নন, তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে উপস্থিত হন। কিন্তু তিনি তো সেই সাথে প্রেসিডেন্টও, তাকে তো একটা প্রোটোকল দিতে হবে এবং সর্বোচ্চ স্তরে প্রোটোকল তাকে দিতে হবে। সেটারই পার্ট হিসেবে চট্টগ্রামের জেওসি জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মঞ্জুরের উপস্থিত থাকার কথা ছিল এয়ারপোর্টে, কিন্তু তিনি সেখানে থাকেননি। অথবা এমনও শোনা যায় যে সিকিউরিটি অফিসাররা তাকে সেখানে থাকতে মানা করেছিলেন। আবার এমনও শোনা যায় জিয়াউর রহমান নাকি এয়ারপোর্টে নেমেই মঞ্জুরকে খুঁজেছিলেন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ মেজর জেনারেল মঞ্জুরের প্রচণ্ড রাগ ছিল তখন জিয়ার ওপরে। কেন তার মতো একজন বীরোত্তম মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারীকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে রাখা হয়েছে? তার তো থাকার কথা ছিল ঢাকায়। তবে জিয়া যেদিন চট্টগ্রামে আসেন সেই দিনই মঞ্জুরকে ঢাকার আর্মি স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে বদলি করার আদেশ দেন। এই খবরটা মঞ্জুরের কানে যাওয়া মাত্রই উনি অস্বাভাবিক গতিতে রেগে ওঠেন, কারণ 3.5 বছর আগে মঞ্জুর ঠিক এই পদের জন্যই জিয়াকে রিকোয়েস্ট করেছিলেন। জিয়া তখন সেটা মানে নাই, কারণ 3.5 বছর আগে মঞ্জুর এই পদের জন্যই জিয়ার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এই পদে হলেও তাকে যেন রাজধানীতে রাখা হয়, কিন্তু জিয়া তখন তার কথায় পাত্তা দেননি। ইভেন মঞ্জুরকে যখন সেখান থেকে বিদায় করা হয়, একটা ফেয়ারওয়েল পার্টি রাখা হয়, এই ফেয়ারওয়েল পার্টিতেও মঞ্জুর তখন অনুপস্থিত ছিলেন। ঠিক এতটাই বেপরোয়া ছিলেন এই মেজর জেনারেল মঞ্জুর। তার বেপরোয়ার ব্যাপারটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এই ঘটনা থেকে। কোনো একটা কারণে মঞ্জুর ভারতে আসেন। ভারতে আসার পর ট্রেন করে যখন তারা কলকাতার দিকে রওনা হয়, তখন একটা ঘটনা ঘটে। ট্রেনে তাদেরকে নর্মাল প্লেটে করে নিরামিষ খাবার সার্ভ করা হয়। এটা দেখে মঞ্জুর রাগে সেই খাবারগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন। বলেন, আমরা আর্মি অফিসার, আমাদের আজে বাজে খাবার দেওয়া যাবে না, ছুরি চামচ সহ ভালো খাবার দিতে হবে। তারপরে তার জন্য পরের স্টেশনে লম্বা সময় ধরে ট্রেন থামিয়ে মুরগির তরকারি, বাসন, কাটলারি এসবের ব্যবহার করা হয়। বদমেজাজের পাশাপাশি তার আরও একটা সমস্যা ছিল তার ওয়াইফ। শোনা যায় যে সে প্রচণ্ড উচ্চাভিলাষী ছিল। এই মহিলা মঞ্জুরকে ম্যানিপুলেট আর কন্ট্রোল করতেন। জিয়ার বিরুদ্ধে মঞ্জুরকে উস্কানি দেওয়ার পেছনে রানা ইয়াসমিন মঞ্জুর অর্থাৎ তার স্ত্রীর বড় একটা ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। এখন আবার 1981 সালের 29 মেতে ফিরি। জিয়াউর রহমান কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছেন। দলের নেতাকর্মীদের ভিড়ে গরুর হাট হয়ে যাওয়া ক্যাবিনে কাউকে পাত্তা না দিয়ে উনি বের হয়ে পড়লেন। রাস্তার দুই পাশে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে, হাত নাড়ছে। প্রেসিডেন্টও তাদের জবাব দিচ্ছেন। এই প্রেসিডেন্টকে সবাই খুব ভালোবাসেন, প্রেসিডেন্টও তাদের অনেক বেশি ভালোবাসেন। তাদের নিয়ে ভাবেন, একসময় রাস্তা ফুরালো, লোহার গেট পেরিয়ে গাড়িবহর ঢুকলো প্রায় 100 বছরের পুরনো চট্টগ্রাম সার্কিট হাউসে। প্রেসিডেন্ট এরপর নাস্তা করে বিশ্রাম নিয়ে দলের নেতাদের নিয়ে বসেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ ভালোবাসায় তার মন ভরিয়ে দিয়েছিল, কিন্তু রাজনৈতিক নেতাকর্মীদের স্বার্থপরতার মনোভাব এবং তাদের কথাবার্তা শুনে তার মন ঠিক ততটাই তিতা হয়ে যায়। এরপর জুম্মার নামাজ পড়তে তিনি চকবাজারের চন্দনপুরা মসজিদে যান। প্রেসিডেন্টকে দেখতে হাজার হাজার মানুষ সেখানেও ভিড় করেছিল। নামাজ পড়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে উনি আবার ওনার দলের নেতাকর্মীদের সাথে বসেন। কখনো চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মানুষদের সাথে কথা বলছেন, আবার কখনো তার নিজ দলেরই নেতাকর্মীদের সাথে কথা বলছেন। তবে তার নেতাকর্মীদের স্বার্থপর হওয়ার মনোভাব এবং তাদের নিজেদের মধ্যে ক্ল্যাশ স্বয়ং রাষ্ট্রপতিও তখন সামাল দিতে পারেন এই ব্যাপারটা। তিনি অনেক চেষ্টা করেন তার নিজ দলের মধ্যে নিজেদের মধ্যে ক্ল্যাশ যেন কোনোভাবেই না থাকে, কিন্তু তিনি সেখানেও ব্যর্থ হন। এই জিনিসটা জিয়াউর রহমানকে তখন উপলব্ধি করায় রাজনীতি কতটা নোংরা একটা জিনিস। জিয়াউর রহমান কিন্তু শুরু থেকেই আর্মি ডিসিপ্লিনড একজন মানুষ। তিনি কখনোই রাজনীতি করেননি, অথবা বিএনপি গঠনের আগ পর্যন্ত তার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না। বিএনপি গঠনের পরে তিনি অফিসিয়ালি রাজনীতি শুরু করেন এবং সেই সময়টা তাকে রিয়েলাইজ করায় যে রাজনীতি আসলে একটা নোংরা খেলা। এত ঝামেলা শেষ করে ক্লান্ত জিয়া সার্কিট হাউসে ফিরে ফোন করেন তার স্ত্রী খালেদা জিয়াকে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। ওই রাতটা যদি শান্ত থাকতো, জিয়া হয়তো ঢাকায় ফিরে আসতেন, কারণ তিনি ঢাকার বাইরে সাধারণত কখনোই রাত কাটাতেন না। স্ত্রীর সাথে নিজেদের জীবন নিয়ে শেষ আলাপ করার সময় জিয়া হয়তো আন্দাজও করেননি স্ত্রীকে কিংবা দুই ছেলেকে তিনি আর কোনো দিনই দেখতে পারবেন না। এটাও হয়তো ধারণার বাইরে ছিল যে আজ রাতেই তিনি শেষবারের মতো ঘুমাতে চলেছেন, কারণ ঠিক ওই সময়ে ক্যান্টনমেন্টে তাকে চিরদিনের জন্য ঘুমাতে পাঠানোর ষড়যন্ত্র চলছিল। 1980 থেকে 1981 সালের মধ্যে 2 থেকে 3টা ব্যর্থ চেষ্টা করার পরে
ষড়যন্ত্রকারীরা প্রায় সবকিছু বাদ দিতে নিয়েছে। ঠিক তখন একটা ঘটনা তাদের পুরো ভাগ্য পরিবর্তন করে দেয়। জিয়া সারা জীবন লাকি হইলেও এই শেষ সময়ে এসে তার ভাগ্য তার বিরুদ্ধে কাজ করে। তার প্রিন্সিপাল স্টাফ অফিসার অথবা তার সেক্রেটারি জিয়ার পার্বত্য চট্টগ্রামে যাওয়ার 3 থেকে 4 দিন আগে গল্পে গল্পে তার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল মতিকে জানিয়ে দেয় যে মেজর জেনারেল মঞ্জুরকে পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকার স্টাফ কলেজের প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে তাকে ওখান থেকে বদলি করে এখানে নিয়ে আসা হবে। এই সমস্ত ডিসিশন কিন্তু অর্ডার হওয়ার আগ পর্যন্ত গোপন থাকে, কিন্তু মাহফুজ ইচ্ছা করেই মঞ্জুরকে সতর্ক করার জন্য মতিকে এই খবরটা জানায়। আর আগেই বলেছি যে মতি মঞ্জুরের ঠিক কতটা ক্লোজ। এই খবর শুনে মতি ঠিক করে যে 29 তারিখ জিয়া চট্টগ্রামে সফরে গেলেই সেখানে তাকে মেরে ফেলা হবে। আর এরপরেই সে মাহফুজকে সাথে নিয়ে বঙ্গভবন ভিজিট করে ও সিকিউরিটি সিস্টেম চেক করে দেখে। পরের দিন মতি চট্টগ্রাম ফিরে লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার ও মেজর খালিদের সাথে বৈঠক করে বলে যে জিয়া চট্টগ্রামে আসলে সার্কিট হাউস থেকে তাকে অ্যারেস্ট করে হেলিকপ্টার দিয়ে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে। তারপর জিয়া সহ অন্যান্য সিনিয়র অফিসারদের এনে হয় পদত্যাগ করানো হবে, নয় মেরে ফেলা হবে। মঞ্জুর চট্টগ্রামে থাকতে থাকতেই জিয়াকে মেরে ফেলতে হবে। পরে এমন কিছু করা সম্ভব নাও হতে পারে। এই প্ল্যানের অংশ হিসেবে মতি ক্যান্টনমেন্টে গুজব ছড়িয়ে দেয় যে সে ঢাকা গিয়ে শুনেছে যে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা অফিসারদের বাছাই করে এক এক করে খতম করে দেওয়া হবে। আর মঞ্জুরের বদলির খবর শুনে মুক্তিযোদ্ধা অফিসাররা এটা বিশ্বাস করে ভয় পেয়ে যান। মতি চেয়েছিলেন যে এই ভয় থেকেই যেন মুক্তিযোদ্ধা অফিসাররা তাদের প্ল্যান মানে জিয়াউর রহমানকে মেরে ফেলা সাপোর্ট করে। 29 মে 1981 জিয়াউর রহমান যখন দুপুরবেলা জুম্মার নামাজ আদায় করে তার সার্কিট হাউসে ফিরছিলেন, তখন মঞ্জুর রহমান তার অফিসারদের জিয়াউর রহমানের ডেথ সেন্টেন্স শোনাচ্ছিলেন। তিনি বলেন, কাজটা এখনই করতে হবে, তোমরা কিভাবে করবে, কি দিয়ে করবে, কখন করবে আমি কিছু জানি না, কোনো সোলজারকে এখানে কাজে লাগাবে না, তোমরা সার্কিট হাউসে যাবে এবং জিয়াকে উঠিয়ে নিয়ে আসবে। প্ল্যান অনুযায়ী সেই রাতেই 16 জনের একটি ঘাতক দল কালোয়াঘাট রেডিও ট্রান্সমিটার এলাকায় জড়ো হয়। জায়গাটার নাম কিছুটা পরিচিত লাগছে না? হ্যাঁ, এইটাই সেই জায়গা যেখানে আজ থেকে 10 বছর আগে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজ তিনি রাষ্ট্রপতি, আর তার স্মৃতি লেগে থাকা জায়গাতেই ঘাতক দল আজ তাকে হত্যা করতে জড়ো হয়েছে। 16 জনের ঘাতক দল 3 ভাগে অপারেশন পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। SMG, গ্রেনেড, রকেট লঞ্চার এবং ফায়ারিং রাইফেল নিয়ে তারা সার্কিট হাউসের দিকে রওনা হয়। ওইদিকে ঝড়ের রাতে টেলিফোনে স্ত্রীর সাথে কথা বলে ঘুমাতে গিয়েছিলেন জিয়া। বলেছিলেন সকাল 5:30টায় তাকে যেন চা দেওয়া হয়, কিন্তু তার ঘুম আরও অনেক আগেই ভেঙে যায় রকেট লঞ্চারের আওয়াজে। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেনের ছোড়া 2টা রকেট লঞ্চার আঘাত করে জিয়ার বেডরুমের ঠিক নিচের অংশে। হামলাকারীরা SMG থেকে বৃষ্টির মতো করে গুলি করছে, আর তীব্র আক্রমণের মুখে পাহাড়ে থাকা পুলিশ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর সদস্যরা অস্ত্র ফেলে পালাচ্ছে। এইভাবে গুলি করতে করতে আততায়ীরা তাদের পিকআপ সহ ঢুকে পড়ে সার্কিট হাউসের মধ্যে। তাদের গুলিতে নিহত হয় 2 জন গার্ড। মৃত গার্ডদের শরীর ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়ে তারা। চিৎকার করে সবাইকে বলতে থাকে অস্ত্র ফেলে দিতে। সবাই ভয় পেয়ে অস্ত্র ফেলে দেয়। বিনা বাধায় তারা দোতলায় উঠে আসে। তখন প্রেসিডেন্ট রুমের সামনে কেউই ছিল না। হঠাৎই করিডোরের শেষ মাথা থেকে হামলাকারীদের দিকে গুলি করেন PGR প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ, কিন্তু সাথে সাথেই ওই পাশ থেকে ছুটে আসা বুলেটের আঘাতে পড়ে যান তিনি। সবাইকে মেরে হামলাকারীরা প্রেসিডেন্টের রুমের দরজায় লাথি ও ধাক্কা মারতে থাকে। অবাক গলায় প্রেসিডেন্ট জিজ্ঞাসা করেন, তোমাদের হাতে আমি অস্ত্র তুলে দিয়েছি, আমি চালানো শিখিয়েছি, আর সেই অস্ত্র আমার দিকে তাক করেছ, বলো তোমরা কি চাও? তার সব থেকে কাছে থাকা ক্যাপ্টেন মোসলে উদ্দিন বলে, স্যার আপনি ঘাবড়াবেন না, ভয়ের কিছু নেই, আমরা আপনাকে নিয়ে যাব, আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ সামনে চলে আসে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। জিয়াকে দেখে একমতো দেরি না করে তার হাতে থাকা SMG সাথে সাথে চালিয়ে দেয় সে। পুরো একটি ম্যাগাজিনের বুলেট জিয়ার ও বুকের ডান পাশ বরাবর একদম করে দেয়। স্তম্ভিত হয়ে তার কয়েকজন সঙ্গী এই দৃশ্য হতভম্বের মতো তাকিয়ে তাকে শুধু দেখে। যারা ভেবেছিল জিয়াকে শুধু জিম্মি করা হবে, তাকে হত্যা করা হবে না, তারা যেন নিজের চোখটাকে সেই সময় বিশ্বাস করতে পারছে না যে তারা চোখ দিয়ে এখন বর্তমান কি দেখছে। খুনে মতিনের রাগ সেই মুহূর্তেও কমেনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহতে তাক করে আরও এক শেষ করে দেয়, তার মুখ একদম করে দেয়। বলা বাহুল্য এই অংশটা পুরোটা যেন আর কোনোভাবে চেনা যাচ্ছিল না। হ্যান্ডসাম আর স্টাইলিশ প্রেসিডেন্টকে তখন ওখানে উপস্থিত যারা ছিল তারাও চিনতে পারছিল না। খুনের নেশায় পাগল হওয়া লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ঠিক এতটাই নৃশংসভাবে হত্যা করেছিল জিয়াউর রহমানকে। 20 মিনিটের কমান্ডো হামলা শেষ করে তারা সেখান থেকে চলে যায়, সাথে 2 জন আহত সঙ্গীকেও নিয়ে যায়।
শুধু পেছনে কার্পেটের উপরে পড়ে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিন্ন ভিন্ন মৃতদেহ। ভোর রাতের এই ঘটনার পরে প্রেসিডেন্টের সফর সঙ্গীরা সকাল 7:30টার মধ্যে সেই জায়গা থেকে চলে যায়। তখনও প্রেসিডেন্টের মৃতদেহ ঠিক একইভাবে ওখানে পড়েছিল। ঘণ্টাখানেক পরে দুজন বিদ্রোহী মেজর 12 জন সিপাহী সহ এসে প্রেসিডেন্ট জিয়া, ক্যাপ্টেন হাফিজ, লেফটেন্যান্ট কর্নেল আহসানের লাশ চাদরে মুড়ে তুলে নিয়ে যায়। পরে তাদের লাশ নিয়ে যাওয়া হয় রাঙ্গুনিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজের কাছেই পাথরঘাটা গ্রামে। কোনো মতে গর্ত করে কাছের এক দরগা থেকে ইমাম এনে জানাজা পড়িয়ে দ্রুত কবর দিয়ে সৈন্যরা পালিয়ে যায়। ওইদিকে জেনারেল মঞ্জুর ঘটনা জানতে পেরে ভোর রাত 5টার দিকে 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হেডকোয়ার্টারে চলে আসেন। ক্যান্টনমেন্টকে ডিফেন্ড করতে তিনি সিকিউরিটি আরও অনেক বাড়িয়ে দেয়। কুমিল্লা থেকে জিয়াউর রহমানের অনুগত সৈনিকরা যেন সেখানে আসতে না পারে সেজন্য শুভপুর ব্রিজের কাছে তার 2টি কোম্পানি মোতায়েন করে। এরপরে তিনি যান 24তম ডিভিশনের হেডকোয়ার্টারে। সেখানে তিনি এই মার্ডারকে জাস্টিফাই করে অফিসারদের সামনে ভাষণ দেন। তারপরে তিনি বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ও দুর্নীতি উচ্ছেদ করতেই এই বিপ্লবী কাউন্সিল গঠন করা হয়েছে। সবাই যেন পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে এই কাউন্সিলকে সমর্থন করেন। এবং সকালে তিনি বেসামরিক বাহিনী এবং পুলিশ অফিসারদেরকেও ডেকে এনেও ঠিক একই কাজ করান। চট্টগ্রাম থেকে রেডিওতে একটি ভাষণ দিয়ে মঞ্জুর সেনাবাহিনীর সাপোর্ট পাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। সেনাবাহিনী তাকে কোনোভাবে সাপোর্ট করে নাই। তার বিপ্লবী কাউন্সিলের কথাটা ছিল একদম ভুয়া। তখন পর্যন্ত এরকম কোনো কিছু গঠন করাই হয়নি। ঢাকায় সরকার 3 বাহিনীর হেডকোয়ার্টার রেখে চট্টগ্রামে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ায় তাকে সবাই পাগল আখ্যা দিয়েছিলেন। এই জন্য সে তখন কারো কাছে থেকে কোনোরকম কোনো সহযোগিতা পায়নি। তার উপরে জিয়াউর রহমান ছিলেন আর্মি এবং জনগণের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। তাই এই মার্ডারকে কেউ তখন সমর্থন করেনি, কেউ তখন এই মার্ডারটা মেনে নেয়নি। মঞ্জুর নিজেও বাঁচতে পারেননি। তিনি ত্রিপুরা বর্ডার দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন ভারতে। 3টি জিপ আর একটি আর্মি পিক আপ করে 11 জন অফিসার, 2 জনের স্ত্রী আর 7 ছেলে মেয়ে নিয়ে মঞ্জুর ও খুনি দল সেদিকেই রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়িবহর শেষে 2 গাড়ি আটকে পড়ে আর্মির এক ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সামনে। মূল হোতা মতি আর মাহবুব এই 2 গাড়িতেই ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে মতি তার হাতে স্টোন গান দিয়ে ওই ব্যাটালিয়নের ক্যাপ্টেনের দিকে গুলি করে। আশ্চর্যজনকভাবে যাকে গুলি করেছিলেন সেই ক্যাপ্টেন বেঁচে যান ঠিকই, কিন্তু তার সাথে তার সৈন্যরা মতি আর মাহবুবকে গুলি করে। পেছনে গোলাগুলির আওয়াজ শুনে মঞ্জুর অন্যদিকে গাড়ি ঘুরিয়ে যেতে থাকেন। মাইলখানেক যাওয়ার পরে গাড়ি ছেড়ে দিয়ে উনি হাঁটতে থাকেন। সারা সকাল হাঁটার পরে দুপুরের দিকে তারা একটা চা বাগানে পৌঁছায়। দলের সবাই ক্ষুধার্ত, ক্লান্তিতে কাতর হয়ে গিয়েছিল। এক কুলির ঘরে আশ্রয় নিয়ে তারা খাওয়া দাওয়া শুরু করেন, কিন্তু তাদের খাওয়া আর শেষ হয়নি। খবর পেয়ে পুলিশ সে বাড়ি ঘিরে ফেলেন। মঞ্জুর এসএমজি নিয়েই বাইরে বের হন, কিন্তু এত পুলিশের সাথে যুদ্ধ করার মনোবল তার ছিল না। যুদ্ধ ছাড়াই স্যারেন্ডার করেন তিনি। ততক্ষণে জনতাও খবর পেয়ে গেছে। হাজার হাজার মানুষ ভিড় করে মঞ্জুরকে দেখতে। মানুষজন জিয়া হত্যার জন্য তাকে দায়ী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠে। মবের হাত থেকে বাঁচতে পুলিশ তাকে তুলে দেয় ক্যান্টনমেন্ট থেকে মঞ্জুরকে খুঁজতে আসা আর্মির ক্যাপ্টেন এমদাদ ও তার দলের কাছে। আর একজন সাধারণ ক্যাপ্টেন এমদাদ দুর্ধর্ষ জেনারেল আবু মঞ্জুর বীর উত্তমকে হাত আর পা বেঁধে চোখ বেঁধে জিপে তোলেন। ধুলা উড়িয়ে জিপ এগিয়ে চলে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দিকে। অস্ত্রে সজ্জে সজ্জিত সৈনিকরা মঞ্জুরের নামে খুনি খুনি বলে চিৎকার করতে করতে তাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে। এইসব হইহল্লার মাঝেই কোনো এক সৈনিকের মাত্র একটি গুলিতে মঞ্জুরের মাথা বিরাট গর্ত হয়ে যায়। গুলির আঘাতে হুমড়ি খেয়ে ড্রেনে পড়ে যান তিনি, আর সাথে সাথে মারা যান তিনি। কিন্তু মরার পরেও শান্তি মেলেনি তার। কোনোভাবেই সেনা সদস্যরা চাচ্ছিল না যে তার লাশ এই ক্যান্টনমেন্টে দাফন হোক, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে নাম পরিচয়হীন ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো চিহ্ন ছাড়া তারা 2টি কবরে 2টি লাশ দাফন করে। একটি হচ্ছে মঞ্জুরের, আরেকটা হচ্ছে তার ভাগ্নে মাহবুবের। মৃত্যুর পরেও তাদের কোনো লাশ কেউ দাবি করতে আসেনি কখনো। মঞ্জুর হোক অথবা শেখ মুজিব, কেউ কখনো এতটা বেশি সম্মানিত হননি যতটা সম্মানিত হয়েছিলেন জিয়াউর রহমান। তিনি এতটাই বেশি সম্মানিত হয়েছিলেন যেটা আগে কেউ কখনো দেখেনি। মঞ্জুরের মৃত্যুর পরে সর্বপ্রথম জিয়াউর রহমানের লাশ খুঁজে বের করা হয়। এক প্রত্যন্ত গ্রামে যখন জিয়াউর রহমানের লাশ দাফন করা হচ্ছিল, তখন লাকিলি সেখানকার একটা ইয়াং যুবক এই লাশ দাফন করার কার্যক্রমটি দেখে ফেলে। পরবর্তীতে সে এসে প্রশাসনের কাছে জানায়, কিন্তু মঞ্জুর হত্যার আগ পর্যন্ত সে এটি জানানোর সাহস করেনি। মঞ্জুর হত্যার পরে সে এটা প্রশাসনকে জানায় এবং পরবর্তীতে প্রশাসন নিজ দায়িত্বে সে লাশটি সেখান থেকে উদ্ধার করে। 10 লক্ষেরও বেশি মানুষ জিয়ার শেষকৃত্যে উপস্থিত হয় এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তাকে সংসদ ভবনের ঠিক অপোজিটে দাফন করা হয়। জিয়া 1975-এর 7 নভেম্বর থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত জনপ্রিয় ছিলেন, এখনও আছেন। তার শাসনামল এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণ ছিল
তার চার্ম, সততা এবং গণতন্ত্রের দিকে ঝোঁক। শেখ হাসিনা ঠিক এখনকার মতোই 15ই আগস্ট যখন তার বাবুকে হত্যা করা হলো, তারপরে তিনি ভারতে গিয়ে পালিয়েছিলেন। এই জিয়াউর রহমানই শেখ হাসিনাকে তখন দেশে ফিরে নিয়ে আসেন। সামরিক শাসক না হয়ে জনগণের প্রেসিডেন্ট হয়ে উঠতে যেমন তিনি নিজে একটি দল গঠন করেছিলেন, ঠিক একইভাবে অন্য সমস্ত রাজনীতি দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি অথবা তার পরিবার কেউ কখনো কোনো কার্ড হয়ে ওঠার চেষ্টা করেননি। ব্যক্তিগত জীবনে তিনি আমাদের সবার মতোই খুবই অতি সাধারণ একজন ব্যক্তি ছিলেন। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকতেন। প্রেসিডেন্ট হয়েও তিনি কখনো লাক্সারি লাইফ লিড করেননি। তিনি অগাধ টাকা পয়সা অথবা কোনো বাড়ি গাড়িও করে রেখে যাননি সেই সময়। একটা ইন্টারভিউ আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখতে পারেন, যেখানে তারেক রহমান এবং আরাফাত রহমান বলছে যে তারা তার বাবার রেখে যাওয়া শার্ট প্যান্টগুলা টেলারকে দিয়ে রিসাইকেল করে তারা নতুন করে সেগুলো পরেন। বাংলাদেশের প্রেসিডেন্টের ওয়াইফ হওয়া সত্ত্বেও মাত্র 2000 টাকার মধ্যে তাকে সংসারের খরচ চালাতে হতো সেই সময়। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করিনি আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, সবসময় মাইনা যা পেতেন, সত্যি কথা বলতো না, মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমি এটাই ওনার বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার 2টো প্যান্ট ছোট করে বানিয়েছে তোমার আব্বার প্যান্ট। হুমায়ুন আহমেদের দেওয়াল বইয়েও জিয়ার সততার কথা উল্লেখ করা আছে। তবে তারপরেও জিয়া কখনো সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না। কূটনৈতিক করার জন্য আর্মি অথবা এয়ারফোর্সের হাজারো সদস্যদের উপরে ডেথ সেন্টেন্স অথবা কর্নেল তাহিরকে ফাঁসি দেওয়ার মতো সমালোচনা তার কাঁধে আছে। কর্নেল তাহিরের ফাঁসির ডিসিশনটা জিয়ার একার ডিসিশনে হয়নি। এই ডিসিশনে অনেক অফিসারদেরই সমর্থন ছিল। তবে অনেক অফিসারদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যে অফিসারগুলো জানতেন না যে তাদের দোষটা আসলে কি। এখানে জিয়াকে দোষী করা যায়, তবে বলা যায় যে জিয়াউর রহমান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের একের পর এক অভ্যুত্থানের যে জাল আছে, এইটা ছিঁড়ে বাংলাদেশকে তিনি সেই সময় স্টেবল করেছিলেন। তিনি সারা দেশ ঘুরে ঘুরে দেখতেন। ক্যান্টনমেন্ট এরিয়া থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সব জায়গাতেই তিনি যেতেন। এই জন্য সাধারণ মানুষও তাকে প্রাণ ঢালা ভালোবাসতেন। সবখানে তার জনপ্রিয়তা ছিল আকাশতুঙ্গে। তার মৃত্যুতে বাংলাদেশে যে অনেক বড় ক্ষতি হয়েছে এটা বলা কখনোই ভুল হবে না। মাত্র 5.5 বছর ক্ষমতায় থাকা অবস্থায় তিনি বাংলাদেশের রাজনীতিকে যেভাবে শান্ত করে ফেলেছিলেন, যদি তিনি আরো ক্ষমতায় থাকতেন, যদি আরো বেঁচে থাকতেন, তাহলে হয়তো আরো ভালো কিছু হতে পারত। তবে এইখানে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে কিছু কথা জানাতে চাই যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি শেখ হাসিনাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, দ্যাটস মিন আমি বিএনপি সাপোর্ট করি। না, এই ধারণাটা যারা রেখেছেন সম্পূর্ণ ভুল। আপনাদের এই ধারণাটা একদম সম্পূর্ণ ভুল। আমি খুব ছোট থেকে রাজনীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, খুব ছোট থেকে, এখনো নেই, ভবিষ্যতে থাকবে কিনা আই ডোন্ট নো। বাট রাজনীতি নিয়ে আমার ইন্টারেস্ট একদম জিরো ইন্টারেস্ট। আমার রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার যেটাতে ইন্টারেস্ট, যে যেমন ছিল, শেখ হাসিনা যেমন ছিল, শেখ মুজিব যেমন ছিল, জিয়াউর রহমান যেমন ছিল, যে যেমন ছিল তাকে জাস্ট সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করা, একদম নিরপেক্ষভাবে উপস্থাপন করা। তাই আমাকে কোনো রাজনীতির সাথে দয়া করে কেউ কখনো গুলিয়ে ফেলবেন না। আমি রাজনীতি ছাড়া একজন মানুষ, একদম রাজনীতির বাহিরের একজন মানুষ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের 45 বছর পর প্রথম কোনো আসামি গ্রেপ্তার হয়েছে। মোজাফফর আহমেদ, তৎকালীন মেজর, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে ডিবি থেকে
তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং যেহেতু ওই হত্যাকাণ্ডের পরেই তিনি পলাতক ছিলেন এবং তখন তিনি মেজর ছিলেন, সেহেতু এত বছর পরে হলেও যখন গ্রেপ্তার হয়েছেন তখন সেনা সদস্য হিসেবেই তাকে সেনাবাহিনীতে হস্তান্তর করা হয়েছে এবং এই ব্যাপারটা সেনাবাহিনী দেখবে প্রথমে, তারপরে তার বিচার কার্যক্রম হবে, এরকম বক্তব্য ছিল। তার মানে আমরা ভেবেছিলাম যে সেনা সদরে তাকে হস্তান্তর করার পরে তাকে মোটামুটি একটা ব্যাপার, তার উপরে একটা শাস্তিমূলক ব্যবস্থা হবে, তাকে সেনাবাহিনী থেকে শাস্তি দিয়ে বহিষ্কার করা হবে, তারপরে সরকারের হাতে তুলে দেওয়া হবে, সরকার সাধারণ আইনে এটার বিচার করবে। কিন্তু আজকে হঠাৎ করেই জানা গেল, স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করলেন যে এই জিয়া হত্যাকাণ্ডের যে আসামি মোজাফফর হোসেন, সাবেক মেজর, তার বিচার সেনা আইনে হবে, অর্থাৎ কোর্ট মার্শাল হবে, কোর্ট মার্শালে তার বিচার হবে। খুবই ভালো, কোনো সেনা সদস্যের বিচার তো সেনা আইনেই হওয়ার কথা, সেটাই উচিত, কারণ তাদের নিজস্ব একটা আইন আছে, তাদের আদালত আছে, কোর্ট মার্শাল, সেখানেই সব কিছু হয়। এটাকে যখন আমরা ভালো বলছি তখন প্রশ্ন জাগছে যে তাহলে শেখ হাসিনার আমলের সেনা অফিসারদের এসি প্রিজন ভ্যানে চাপিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে কেন? চলুন একটু সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবং বাস্তবতা কি আমরা দেখছি, এই দুয়ের মাঝে ফারাক কেন সেটা একটু বিবেচনা করে দেখি। এই ভিডিওতে থাকবেন। পলিটিক্স টিভির বিচারের উদ্যোগ সম্ভবত নিচ্ছে সরকার, এমনটা মনে হচ্ছে। মোজাফফর হোসেন তাকে গ্রেপ্তারের পর এমনটাই আমাদের মনে হয়েছে, কিন্তু তার বিচার সেনা আইনে হবে এটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই শিরোনামটা দেখে নিন প্রথম আলোর। মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে নিশ্চিত করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলছেন আগে সেটা একটু জেনে নিই। পিলখানাতে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। যেটা বলছিলাম, কোর্ট মার্শাল হবে। রাজধানীর পিলখানায় এটা জানিয়েছেন। বলেন, মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, তার অন্য সহযোগীদের বিচার তখন সামরিক আদালতে হয়েছে, সেখানে কিছু পর্যবেক্ষণ আছে। তিনি দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সেনা আইনে বিচার করার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচারটা নিশ্চিত করা হবে। জিয়াউর রহমান হত্যা মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছেন একই রায়ে তার বিষয়ে কোনো পর্যবেক্ষণ থাকলে সেটিও জেনারেল কোর্ট মার্শাল দেখবে। তার বিরুদ্ধে সিভিল আইনে কোনো মামলা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, সিভিল আইনে তাকে অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে, এখন নয়, পরে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে। একই ব্যক্তিকে একই অপরাধে দুই ভিন্ন আইনে দুবার বিচার করা যায় না, খুবই স্বাভাবিক ব্যাপার। একটা বিচার হওয়ার পরে আবার তো আপনি তাকে একই মামলায় বিচার করতে পারেন না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে, এটা ৪৫ বছর পরে এই যে অ্যারেস্ট, এর পরে মনে হচ্ছিল যে হয়তো জিয়া হত্যাকাণ্ডের বিচারটা সরকার শুরু করতে চাইছে, কিন্তু তাকে সেনা সদরে হস্তক্ষেপ এবং আজকের যে বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর যে সেনা আইনেই বিচার হবে, তাতে মনে হচ্ছে যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ব্যাপারে আলাদা একটা ট্রাইব্যুনাল তৈরি করা কিংবা বিচারের উদ্যোগ নেওয়া, সরকারি যে উদ্যোগ, সেটা বোধহয় হচ্ছে না। তার মানে আমাদের একটা ভুল ধারণা ছিল, সেই ধারণাটা ভেঙে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী খুবই প্রাসঙ্গিক এবং আইনসম্মত কথা বলেছেন। একজন সেনা সদস্যের বিচার কোর্ট মার্শালেই হবে, এটাই নিয়ম, তার সাধারণ কোর্টে বিচার হওয়ার কথা নয়। জিয়াউল হাসান যার বাসাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত অভিযান চালাচ্ছে এবং অভিযান চালিয়ে অনেক কিছু পাচ্ছে, যাকে জেলে রাখা হয়েছে, সাবেক গোয়েন্দা বাহিনীতে ছিলেন, সেনা গোয়েন্দা বাহিনীতে, এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ, এবং গত জুলাই আন্দোলন কেন্দ্রিক যে সকল আর্মি অফিসারকে অভিযুক্ত করা হয়েছে এবং ডক্টর ইউনূসের মেটিকুলাস চিফ প্রসিকিউটর
তাজুল ইসলাম সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বক্তব্য দিয়েছিলেন চিফ প্রসিকিউটরের চেয়ারে বসে থেকে, তখন মনে হয়েছিল যে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে চাইছেন ওই ব্যক্তি। আমরা দেখলাম যে তাজুল ইসলাম ওই আদালতে বসে থেকে, মানে তার চেয়ারে বসে থেকে সেনাবাহিনী সম্পর্কে বিষোদ্গার করলেন এবং বললেন সেনা সদস্যরা আলাদা কিছু না, তাদেরকে এই আদালতে হাজিরা দিতে হবে, এখানেই তাদের বিচার হবে, এখানে তাদের আসতে হবে। আবেদন জানানো হয়েছিল যে ভার্চুয়ালি যেন তারা অংশগ্রহণ করতে পারে, সেটাও নাকচ করে দেয়া হয়েছে। মানে রাষ্ট্রপক্ষের কৌশলী থেকেই নাকচ করে দেয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার, সেনা সদস্যরা যারা জড়িত, সেই বিচার যদি মানে কোর্ট মার্শালে হয়, সেনা আইনে হয়, তাহলে শেখ হাসিনার যে আমল, শেখ হাসিনার আমলে সেনা সদস্যরা যদি অপরাধ করে থাকেন, সেই অপরাধ মানে নিশ্চয়ই মানে ক্যান্টনমেন্টের ভেতরেই হতে হবে এমন না, কারণ জিয়াউর রহমান হত্যাকাণ্ড ক্যান্টনমেন্টের ভেতরে হয়নি, ওটা চট্টগ্রাম সার্কিট হাউসে হয়েছে। সুতরাং ওটা ক্যান্টনমেন্টের বাইরের অপরাধ। এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেসব সেনা অফিসারকে অভিযুক্ত করা হচ্ছে, সেটাও ক্যান্টনমেন্টের বাইরের অপরাধ। যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামিকে গ্রেপ্তার করার পরেও বর্তমান সরকার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন যে কোর্ট মার্শালে হবে তার বিচার, তাহলে শেখ হাসিনার আমলের এই আর্মি অফিসার, বড় বড় অফিসার, তাদেরকে এই প্রিজন ভ্যানে করে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়াতে হবে কেন, কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের নামে মামলা হবে কেন, এখানে সাধারণ আইনে তার বিচার হবে কেন, জিয়াউল হাসানের বিচার এই সাধারণ আদালতে কেন হবে, কেন তাদের বিচার কোর্ট মার্শালে হবে না, কেন তাদের বিচার সেনা আইনে হবে না, তারা কি সেনা সদস্য না? মোজাফফর হোসেন ৪৫ বছর আগে তিনি মেজর ছিলেন, ৪৫ বছর পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে কোর্ট মার্শাল করার জন্য। অথচ এরা বেশিরভাগই জিয়াউল হাসান সহ বেশিরভাগই, জিয়াউল হাসান বাদে বেশিরভাগই হচ্ছে কারেন্ট অফিসার। কারেন্ট অফিসারদের আপনি বাইরের সাধারণ আদালতে কিংবা স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করতে চাইছেন, সেনা সদরে সেনা আইনে বিচার করাতে চাইছেন না। এটা কি ঠিক হচ্ছে? ইউনূস সরকার যে পদ্ধতিতে এগিয়েছেন, সেই পদ্ধতিটা কি সেনাবাহিনীর সঙ্গে ক্ল্যাশে জড়ানো, কিংবা সেনা বাহিনীর সম্মান ধূলিসাৎ করার চেষ্টা, নাকি অন্য কিছু? ব্যাপারটা আসলে মিলছে না। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগটাকে যদি আমি প্রশংসা করি, তাহলে ট্রাইব্যুনালে সেনা অফিসারদের বিচার করা, এটা মিলছে না। কারণ সেনা সদস্যদের যে কোনো অপরাধ সেনা আইনেই বিচার হওয়ার কথা। তাহলে কি ইউনুসীয় যুগটাকে আমরা সাধারণ আইনের বাইরের যুগ ভাবতে পারবো, কিংবা ভাবতে চাইবো, কিংবা আমাদের ভাবতে হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলা কি আবার নতুন করে চালু হচ্ছে? এই হত্যাকাণ্ডের বিচারের জন্য নতুন কোনো ট্রাইব্যুনাল কি সরকার গঠন করবে? এই প্রশ্নগুলো সামনে চলে এসেছে। আমার সিক্স সেন্স বলছে বিভিন্ন কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচারটি অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধা পেয়েছিল, সেই রাজনৈতিক সুবিধার ১ নম্বর সুবিধাটা ছিল এই বিচারের প্রশ্নে সে তার যে রাজনৈতিক যে অভিলাষ, সে অভিলাষ পূর্ণ করতে পেরেছিল। ২ নম্বর হলো যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সে তার প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পেরেছিল, এবং এই বিচার প্রক্রিয়া চালুকালীন সময় পুরো সময়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বন্ধন, একটা ঐক্য, একটা আবেগ নতুন করে তৈরি করতে পেরেছিল। তো সেদিক থেকে বঙ্গবন্ধুর যে মৃত্যু, সেই মৃত্যুর সঙ্গে জিয়াউর রহমানের মৃত্যুর কতগুলো ফান্ডামেন্টাল, যাকে বলা হয়, পার্থক্য রয়েছে। নেতা হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে আসলে বাংলাদেশের কারোই তুলনা করা যায় না। মহান স্বাধীনতা যুদ্ধে তার অমর অবদান, বাইবর্ন নেতা হিসেবে তার যে জন্মগত যে গুণাবলী, এরপর তার কর্ম,
তার বিশালত্ব, এর কোনো কিছুর সঙ্গেই আসলে বাংলাদেশে অন্য কোনো নেতার তুলনা করা চলবে না। কোনো নেতা আছেন তার চেয়ে অনেক শিক্ষিত, অনেক নেতা আছেন তার চেয়ে অভিজাত বংশীয়, অনেক নেতা আছেন টাকা পয়সা তাদের বেশি ছিল, ডিগ্রি বেশি ছিল। বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছেন, আপনারা আসলে হয়তো অবাক হয়ে যাবেন যে যত রাজনৈতিক নেতা, মানে যারা মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল খাজা নাজিমউদ্দিন সাহেবের। এত প্রাতিষ্ঠানিক ডিগ্রি, ঢাকা নবাব পরিবারের সন্তান, তো ব্যক্তিগত জীবনে একেবারে মানে কেমন তার কথাবার্তা শুনলে, পোশাক আশাক দেখলে আপনার কাছে মনেই হবে না যে এই লোক একজন পিএইচডি হোল্ডার ছিলেন, এই লোক একজন ব্যারিস্টার অ্যাট ল ছিলেন, এই লোকজন বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার ছিলেন বা নবাব ছিলেন, মনে হবে না। কিন্তু বঙ্গবন্ধু কোনো কিছু ছিল না, তিনি শুধু দাঁড়িয়েছেন, একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, কোনো একটা জায়গাতে বসে আছেন, কাউকে টেলিফোন করেছেন, কারো বাড়িতে গেছেন, কিংবা কাউকে তার কাছে আহ্বান করেছেন। এটাই রাজনীতি, এটাই একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এটাই সবচেয়ে বড় খবর ছিল, এবং এটা এখনো পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে বড় স্মৃতি হয়ে আছে যে কবে বঙ্গবন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। এই স্মৃতি কোনো অবস্থাতেই সেই মানুষটি ভুলতে পারেনি, এবং মরার আগে সে তার সন্তান সন্ততিকে বলে গেছেন। ফলে বঙ্গবন্ধুর সঙ্গে যারা চলেছেন তাদের নাতি পুতিরা এখন মানুষের কাছে বলে বেড়ান যে আমার দাদার সঙ্গে অত সালে বঙ্গবন্ধু দেখা হয়েছিল, বঙ্গবন্ধু আমাদের বাড়ি এসেছিলেন, আমার দাদা অমুক বাড়িতে গিয়েছিলেন। এই হলো তার নেতৃত্বের বিশালত্ব। কিন্তু বাস্তবতা হলো যে যেই সময়টিতে তিনি নিহত হয়েছিলেন, সেই সময়টিতে ঠিক এখন শেখ হাসিনার যেমন অবস্থা রয়েছে ঠিক ওইরকম অবস্থা ছিল। মানে বঙ্গবন্ধু তার দলের ভিতরে যাকে বলা হয় প্রচণ্ড রকম প্রভাবশালী এবং জনপ্রিয় ছিলেন, এবং তখনও পর্যন্ত বাংলাদেশে আসলে বঙ্গবন্ধুর বিকল্প ছিল না। কিন্তু তার যারা প্রতিপক্ষ তাদের কাছে তিনি বিরক্তি এবং যাকে বলা হয় অস্বস্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। ফলে তার মৃত্যুর পরে মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল, আর তার যারা নিজের যারা লোকজন আছেন তারা অন্য ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। ফলে সে তার মৃত্যুর পরে প্রায় ৬-৭ বছর ধরে আসলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি, আওয়ামী লীগের নাম বাংলাদেশ উচ্চারণ করা যায়নি। এমন এমন এলাকা ছিল যে এলাকাতে আওয়ামী লীগ যারা করতেন তারা মরে গেলে তাদেরকে দাফন কাফনও মানুষ করতে চাইতো না। কিন্তু জিয়াউর রহমানের ঘটনাটা ভিন্ন। নেতা হিসাবে জিয়াউর রহমান হয়তো বঙ্গবন্ধুর একেবারে ধারের কাছেই নন পলিটিক্যালি, কিন্তু এজ এ প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন সকল মানুষের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার কাছে। মানে যারা খুব স্বার্থবাদী লোক তাদের কথা আলাদা, কিন্তু ইন জেনারেল যারা মানুষ তারা জিয়াউর রহমানকে ভালোবাসতেন, জনপ্রিয় ছিলেন। যেমন আমাদের পরিবার, আমরা মানে যাকে বলে একেবারে আপাদমস্তক আওয়ামী লীগ করি, কিন্তু যখন জিয়াউর রহমান মারা গেলেন আমাদের সদরপুর বাজারে ওনার সেই মৃত্যু উপলক্ষে কবিতা বের হলো, সেই কবিতার একটা বই আমরা কিনলাম, কিনে সেটা পড়ি আর কাঁদি। মানে আমার সঙ্গে মানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এই ছিল তার জনপ্রিয়তা। তো যা হোক, এখন সেই জিয়াউর রহমান জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে যখন, ঠিক সেই সময়টাতে তিনি নির্মমভাবে নিহত হলেন। তিনি সেনাবাহিনীর মধ্যেও অসম্ভব জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে, মুক্তিযুদ্ধপন্থী যারা কর্মকর্তা তাদের মধ্যে অসম্ভব তিনি জনপ্রিয়তা ছিলেন। এবং থার্ড হলো তার দল ক্ষমতা ছিল এবং তার মৃত্যুর পরে ক্ষমতাটা অন্যের হাতে যায়নি, আবার নির্বাচন হয়েছে, পার্লামেন্ট বহাল ছিল, আবার নির্বাচন হয়েছে, সেখানে জাস্টিস সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার যে বিচার, সেই বিচারটা মূলত সামরিক আদালতে সেই ভাবই হয়েছে। এটার কোনো
পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়নি ওই সময়টাতে। সাম্প্রতিক সময় দেখা গেল যে ওই বিচারে, সামরিক আদালতের বিচারে, যে সাজাপ্রাপ্ত যারা ছিলেন তাদের মধ্যে একজন ধরা পড়েছে সাম্প্রতিক সময়। এখন এটা নিয়ে কি কি রাজনীতির সমীকরণ হতে পারে সেটা পরের বিষয়। প্রথমত হলো যে সরকার সম্ভবত এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে চাইবে। অর্থাৎ এখন শেখ হাসিনা, তারপরে আওয়ামী লীগ, এরপর অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তা যারা জিওএসএসে, তারপর ক্যান্টনমেন্টে, রাওয়া ক্লাবে, মানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সমিতি রয়েছে বা ক্লাব রয়েছে রাওয়া, এখানে এরা খুবই প্রভাবশালী, ভীষণ রকম প্রভাবশালী। এই প্রভাবশালী গোষ্ঠীর কাছে একটা মেসেজ দেওয়া, তাদেরকে দৌড়ের উপর রাখা, এবং প্রায় প্রতিদিনই এই হত্যাকাণ্ড নিয়ে যে সকল স্টোরি ছাপা হবে সেগুলো মানুষকে ভীষণভাবে আবেগ আপ্লুত করবে। এটা নিয়ে সাহিত্য রচনা হবে, এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা হবে। আপনাদের কাছে মনে আছে যে বাংলাদেশে খুব একটা সেই মনির খুকুর প্রেম কাহিনী এবং রিমার হত্যাকাণ্ড, মানে এটাকে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকা এমনভাবে ধরেছিল যে মানুষ যে কোনো আলিফ লাইলার্স চাইতেও মনোযোগ নিয়ে সেই খবরাখবর পড়তো, এবং পুরো বিচারাঙ্গনের উপর এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মনির খুকুর ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো রকম বিকল্প ছিল না। তো সাহিত্য, আজ আমরা ধরেন এজিদকে ঘৃণা করি, মূলত বাংলাদেশে মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুর কারণে। তারপর আমরা এই যে মহাভারত পড়ি, আমরা রাম, কৃষ্ণ, রাবণ বা রামায়ণের যে কাহিনী পড়ি, এগুলোর মাধ্যমে যে নায়ক যারা আছেন তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি, আবার যারা ভিলেন রয়েছেন তাদেরকে ঘৃণা করতে থাকি। এই জন্য হয় কি যে কোনো মানুষকে যদি আপনি ঠিক দেবতুল্য বানাতে চান, সেক্ষেত্রে তাকে নিয়ে সাহিত্য রচনা করতে হবে। ইতিহাসে আলেকজান্ডার, জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে অন্য যারা মহান নায়ক রয়েছেন, আকবর বলেন, সবাই মানে তাদেরকে আসলে সাহিত্যের মাধ্যমে তাদেরকে অমরত্ব দান করা হয়েছে। আজ আমরা ডেনমার্কের প্রিন্স হ্যামলেটের কথা বলি, বা অষ্টম হেনরির কথা বলি, পঞ্চম জর্জের কথা বলি, মহারানী ভিক্টোরিয়ার কথা বলি, রানী প্রথম এলিজাবেথের কথা বলি, সম্রাট সুলেমানের কথা বলি, বা হারুন আর রশিদের কথা বলি, এদের যে অমরত্ব 99.99% এদের অমরত্ব তৈরি করেছে সাহিত্য। আমাদের দেশে এই যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, আমাদের দেশে যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, সেই বিশালত্বের একটা বিরাট অংশ কিন্তু সাহিত্য। তাকে নিয়ে গান হয়েছে, কবিতা হয়েছে, সিনেমা হয়েছে, নাটক হয়েছে, এই বাংলায় হয়েছে, অন্য বাংলায় হয়েছে এবং বিদেশে হয়েছে। ফলে তার কর্ম এবং তার অভিব্যক্তি মানুষের চোখে মুখে ভাসছে। কিন্তু সে অনুযায়ী জিয়াউর রহমানের জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে, এবং আর ঠিক একটা জেনারেশন পরে এই জনপ্রিয়তাটা থাকবে না, পিপল উইল ফরগেট। যেমন বেগম জিয়ার কথা দেখবেন যে আর কদিন পরে মানুষ ভুলে যাবে। এর কারণ হলো সাহিত্য তৈরি হয়নি, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সাহিত্য হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে সাহিত্য হয়েছে, এমনকি শেখ কামালকে নিয়ে সাহিত্য হয়েছে। এই জন্য জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যদি সাহিত্য তৈরি করতে হয় এই মুহূর্তে, তাহলে এই যে পুরনো যে তার যে বিষয়, অর্থাৎ তার যে হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনা আবার সরকারকে সামনে আনতে হবে। আর সরকার এই কাজটি করবে বা করতে বাধ্য, এই কারণে যে জিয়াউর রহমান সাহেব ছাড়া তো তাদের আর কোনো অ্যাসেট নেই। বিএনপিকে যদি সাস্টেন করতে হয়, তারেক রহমান সাহেবকে যদি ক্ষমতায় বসতে হয়, তারেক রহমান সাহেবের উত্তরসূরি যদি জাইমা রহমানকে তৈরি করতে হয়, তাহলে জিয়াউর রহমানকে নিয়ে সাহিত্য তৈরি করতে হবে, লিটারেচার তৈরি করতে হবে,
সেই লিটারেচার তৈরি করার জন্য সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি সেটি হলো তার মৃত্যুর ঘটনা। এখন জিয়াউর রহমানের যদি স্বাধীনতার ঘোষণাটা সামনে নিয়ে আসেন, এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন, কার পক্ষে দিয়েছেন, কেন দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তার শাসন ক্ষমতা যদি নিয়ে আসেন, সেখানে 7ই নভেম্বর আসবে, কর্নেল তাহের হত্যাকাণ্ড আসবে, তার আমলে যে অসংখ্য মিলিটারি অফিসারকে ফাঁসিতে লটকানো হয়েছে সেই বিষয়গুলো আসবে। কিন্তু যখনই তার মৃত্যুর ঘটনা আসবে, তার নির্মম হত্যাকাণ্ডের বিষয় আসবে, এটা কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই। এবং সেই ঘটনা প্রকাশ করতে গিয়ে, মৃত্যু সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে আপনি কোর্ট কাছারিতে তার সেই ঐতিহাসিক ঘটনাগুলো, তার সফলতাগুলো, তার গান, তার সমস্ত কাজগুলো আপনি লিটারেচার হিসেবে নিয়ে আসতে পারবেন এবং প্রতিদিন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এবং এই ক্ষেত্রে যারা খুব ভালো, যাদের কলমে হাত আছে, খুব ভালো যারা লিটারেচার তৈরি করতে পারেন, তাদের দাম বেড়ে যাবে সরকারের কাছে এবং সরকারও লাভবান হবে। এবং সেই কাজটি সরকার যদি শুরু করে, এবং সরকার সেটা শুরু করতে পারে, এটা বলা যায় না। এতে করে আপাত দৃষ্টিতে তাদের যে রাজনৈতিক সুবিধা, প্রথমত তারা এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, এটা বলার সঙ্গে সঙ্গেই বিএনপির 6 কোটি মানুষ একদম রেজিস্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেজিস্ট হয়ে যাবে এবং কোনো কথা বলতে পারবে না। কিন্তু আপনি শেখ হাসিনা এই 1400 মানুষকে হত্যাকাণ্ডে ঘটিয়েছেন ইত্যাদিতে নানা রকম ঘটনা, এটার ব্যাপারে আপনি নানা রকম ন্যারেটিভ তৈরি করতে পারবেন, দেশে বিদেশে অনেক চাপ তৈরি করতে পারবেন শেখ হাসিনার পক্ষে, এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু যদি আপনি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, অমুক অমুক জড়িত, অমুক তোফায়েল সাহেব জড়িত, মরণোত্তর বিচার হবে, এই সকল ঘটনা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে মোটামুটি আওয়ামী লীগকে ঘেঁষাং করে দিতে পারেন। এবং সেই কাজটি করার জন্য যদি এই মুহূর্তে জিয়াউর রহমানের যে হত্যাকারী, তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, এটা একটা আমি মনে করি উপলক্ষ। দ্বিতীয় যে ঘটনাটা হলো যে এই কাজটি হয়তো ভারত করেছে বিএনপিকে খুশি করার জন্য, কিন্তু ভারতের প্ল্যান অনুযায়ী বিএনপি যে সব কাজ করবে, নট লাইক দ্যাট। এমনও হতে পারে যে এই ঘটনার সঙ্গে এখন বাংলাদেশে একটা ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হয়ে আছে। তো এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত, এটা বিএনপির একেবারে তেলাফুকাও বিশ্বাস করে, টিকটিকিটারাও বিশ্বাস করে। এবং এটাকে যদি আবার মোবিলাইজ করা যায়, মার্কেটিং করা যায় যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এরশাদ জাতীয় পার্টি সবাই মিলে এই কাজগুলো করেছে। ফলে কি হলো, রাজনীতির অঙ্গনে আপনি এরকম একটা ট্যাগ তৈরি করতে পারবেন যে এটা নিয়ে আসলে কেউ কথা বলতে পারবে না, কেউ সামনে আসতে পারবে না। আসার সঙ্গে সঙ্গেই বিএনপির যে গ্রুপটি রয়েছে, মিলিট্যান্ট গ্রুপ, তারা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাবে গদা হাতে, হ্যাঁ আমার নেতা সম্পর্কে এই ধরনের কথা বলো, এই কথা বলো। এবং সেই আসামি সংখ্যা যদি 1000 হয়, এই 1000 লোকের জীবন হারাম করে দিতে পারে এই বিএনপির যারা বর্তমান নেতৃত্ব রয়েছে, তারা এই বিচার কর্মে যদি সেই তাদের অপছন্দের 1000 লোককে সম্পৃক্ত করে, তাহলে তাদের দলের যে 6 কোটি লোক, সেই 6 কোটি লোককে তারা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবে এই বিচারের ব্যাপারে। অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য যে কোনো ইস্যু নিয়ে তারা 6 কোটির মধ্যে 60 লাখ লোককে একত্র করতে পারবে না, নট ইভেন 60 লাখ লোক। এর কারণ হলো যেখানে পক্ষ আছে, বিপক্ষ আছে, আঞ্চলিকতা আছে, এমনকি তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু যখন জিয়াউর রহমানের বিষয় এসে যাবে এবং তার হত্যাকাণ্ডের বিষয়টি এসে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই যে তাদের যে পলিটিক্যাল যে বেনিফিট, এই মুহূর্তে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বেনিফিট, এটি তারা যে ব্যবহার করবে না, এটা আমি অন্তত পক্ষে বুক ফুলিয়ে বলতে পারছি না, বা বুকে হাত দিয়ে বলতে পারছি না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে যে ভিডিও ফুটেজ দেখলেন, এবং মেজর মুজাফফর রহমানের যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন এবং এবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।